৳১ যে পাঠশালাটা আছে এইটার ভাবনাটা কিভাবে ওই ৩০ জনকে নিয়ে যখন শুরু করি তখন অনেকেই বলেছিল, "ধুর এইগুলো করে কি লাভ হচ্ছে? তুমি তো এগুলো লোক দেখানো করছো। তুমি পারবে তো টানতে?" তো আমি সেই জবাবটা অনেক মানুষকে দিতে পেরেছি। এই সোশ্যাল ওয়ার্ক করে কি লাভ আছে? নিজের চোখে দেখা এগুলো কলকাতায় এসে যে কিছু মানুষ চিকিৎসার অভাবে ছটপট করে চিকিৎসা করাতে পারছে না, ওষুধ কিনতে পারছে না। সেইগুলো যখন দেখেছিলাম তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি কিছু করি এদের জন্য চিকিৎসার ব্যবস্থাটা করব। তুমি ভালো যদি কিছু করো, না হয় কারো খারাপ করতে যেও না। কাউকে যদি এক মুঠো খেতে দিয়ে দাও, কাউকে তাড়িয়ে দিও না। যখনই আমি যেতাম আমার বাবার কোনো চাহিদা থাকতো না, বলতো এক জোড়া হাওয়াই চপ্পল নিয়ে আসবে। এই হাওয়াই চপ্পলটা সত্যি আমি বাবাকে ভুলতে পারি না। যখন ওকে নিয়ে আসলাম যখন ওর হাত ধরে, ঠিক আছে, ওই জিনিসগুলো যখন ফিলিংস হয় তখন আমার মনে হয় জীবনে আমি কোন দিকে গেছিলাম। আমি আজকে সত্যি কি বেঁচে ফিরে আসতে পারতাম? ভালো কাজ করতে গেলেও মারও খেতে হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ওটা আমার জীবনে সবথেকে বড় একটা উপহার পেয়েছিলাম। কারণটা উপহারটা কি? তো আপনারা কি গভর্নমেন্টের থেকে কোনো হেল্প পান? দুবার দিয়েছিল, একবার ১০,০০০ টাকা, একবার ১৫,০০০ টাকা। এতে কিন্তু জলও গরম হয় না। তো সেক্ষেত্রে কি হয়, এই সামান্য টাকা নিয়ে আমরা আশাও করি না যে গভর্নমেন্ট থেকে ফান্ড পাবো, আমরা সমাজসেবা করব। অনেক সংগঠন আছে কি এখনো কোনো টাকাই পায় না। যেমন সুন্দরবন আইলা হলে বা আমফান হচ্ছে, ঝড় হচ্ছে, কত খাবার যাচ্ছে, কারা দিচ্ছে? গভর্নমেন্ট কতটা দিচ্ছে? সবই সোশ্যাল ওয়ার্কটা। তো প্রত্যেকটা সোশ্যাল ওয়ার্ক বন্ধুদের আমি সেলুট জানাই। অনেক বড় বড় স্টেজে আমিও গেছি। বিশিষ্ট সমাজসেবী কোনো এক নেতাকে বলা হচ্ছে, আরে ভাই ও কত কাজ করেছে, বিশিষ্ট সমাজসেবী হয়ে গেল। যদি বিশিষ্ট সমাজসেবী হয়, যারা মাঠে নেমে কাজ করে সোশ্যাল ওয়ার্ক করে তারাই হচ্ছে বিশিষ্ট সমাজসেবী, আদার্স কেউ নয়। যারা রাজনীতি করে তারা কখনো বিশিষ্ট সমাজসেবী হয় না, তারা পকেটে ঢোকানোর জন্য ব্যস্ত থাকে। আজকের এপিসোডে আমাদের সাথে আছেন শ্রীকান্ত বোধক স্যার। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক। তার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে অন্যতম সৃষ্টি হলো ৳১ পাঠশালা। এছাড়াও সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকেন। তার এই কাজের জন্য বহু সাংস্কৃতিক মঞ্চ থেকে এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের দ্বারা পুরস্কৃত এবং সম্মানিত হয়েছেন। তো স্যারকে ওয়েলকাম জানাই দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্ট চ্যানেলের পক্ষ থেকে, যে স্যার আমাদের এখানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। আজকে আমরা তার জীবনের সমস্ত লড়াইয়ের ঘটনা শুনবো। কিভাবে এই প্রতিষ্ঠানটা পথ চলা শুরু হয়েছিল, কিভাবে উনি ওনার কাজ শুরু করেছিলেন, সমস্ত জিনিসটা আজকে স্যারের থেকে আমরা শুনবো। তো আমরা স্যারের থেকে আজকে যেটা ফার্স্ট আপনার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সোশ্যাল ওয়ার্ক করেন। কিভাবে শুরুটা হলো? আপনি কতদিন হলো এই ফিল্ডে কাজ করছেন? কিভাবে আসা এখানে? সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে ২০১৪ থেকে আমার শুরু হয়েছে। আচ্ছা। প্রথম পথ চলা শুরু। তার আগে ছোট, ছোট কাজ করেছি। তো মেইনলি আমার শুরু হয়েছে ২০১৪ থেকে। কিরকম? পূর্ব বর্ধমান কাটোয়াতে একটা মেয়ে ছিল। আচ্ছা, তো সে মেয়েটার একটা ভাইও ছিল। সেই ভাইটাকে আমি দেখাশোনা করতাম। আচ্ছা। ঠিক আছে? তো তার কাকু বিক্রি করে দিয়েছিল মেয়েটাকে। পরবর্তীকালে আমরা জানতে পারি, যখন আমরা ১ম জানি যে ও হারিয়ে গেছিল মেয়েটা। তখন ১৪ বছর বয়স ছিল মেয়েটার, আচ্ছা। নাবালিকা। তো সেক্ষেত্রে আমরা যখন পূর্বস্থলী থানাতে যাই, এফআইআর করি, তো আমার ১ম এ আমারটা নিতে চায়নি, যেহেতু আমি অন্য স্টেট থেকে গেছি। তো ওর মা-বাবা গেছে। বাবা নেই, মা গেছিল, ওর আরেকজন দাদা গেছিল। ৩ জনে মিলে আমরা গেছিলাম। তো সেক্ষেত্রে ঋতু ম্যাডাম বলে এক ভদ্রমহিলা ছিলেন। তো উনি নেন। কেসটা নেওয়ার পরে ছেলেটাকেও অ্যারেস্ট করা হয়েছিল। তো অ্যারেস্ট করে যেহেতু প্রমাণ নেই কিছু, ওরা খুবই গরিব। যাদের মেয়ে হারিয়ে গেছে খুবই গরিব। আচ্ছা। আ চাষ বাবা নেই, বুঝতে পারছো? মাই একাই যা ইনকাম করে মায়ের লেবার খেটে সেইটুকু চলে সংসার। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম, আমি চেষ্টা করব বলে ওদেরকে প্রতিশ্রুতি দিলাম। তো আমি হিউম্যান রাইটস এর সাথে ১ম এ যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওনারা আমাকে আশ্বাস দেন। বলছে, "ঠিক আছে, আমরা দেখছি বিষয়টা নিয়ে।" তো এরকম করতে, করতে ৭ দিন চলে যায়। আচ্ছা। আমারও চিন্তা হচ্ছে যে একটা মেয়ে, হুম। নাবালিকা এটা মেয়ে কি আপনার কোথায় গেল? রিলেটিভ কেউ ছিলেন? না, দূর সম্পর্কে একটা দিদি, যেহেতু ওনার ছেলে একটা হ্যান্ডিক্যাপ ছিল, আচ্ছা। তো সেই ছেলেটাকে আমি প্রতি মাসে কিছু না কিছু দিতাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেই ক্ষেত্রে একটা রিলেশন তৈরি হয়ে আচ্ছা। গেছিল। তো আমি ভাবলাম মেয়েটা কোথায় গেল, কি হলো?
কি করছে বাড়ির লোক সবাই চিন্তায়, আমিও একটু খারাপ লাগছে যে নাবালিকা মেয়ে। নাবালিকা মেয়ে কোথায়, আজকালের যুগ তো খুবই ভালো খারাপ। নয়। হ্যাঁ, সেটাই। তো মেয়েটাকে মেয়েটা কিছু 7 দিন পর একটা আমার ফোনে মিস কল আসে। আমি কোনো কারণে হয়তো ফোন করেছিল, আমি ধরতে পারিনি। আচ্ছা, তো সেই মিস কলটাকে আমি ব্যাক করি ফোনে। আচ্ছা। ফোনটায় ব্যাক করার পরে আমি যখন জানতে পারি ওইটা হায়দ্রাবাদ রেড লাইনের ফোন নাম্বার। বাপরে! তখন আমি ঠিক করলাম যে কি করা যায়। তখন আমি সঙ্গে, সঙ্গে পূর্বস্থলী থানায় আসি। তখন আমি বললাম যে, "এই নাম্বারে আমার একটা ফোন এসছে।" তখন বলছে, "উনারা ক্যাজুয়াল ভাবে নিলেন। এই তো ফোন নাম্বার আসতেই পারে। তো অন্য জায়গা থেকেও তো রেড লাইন থেকে নাম্বার আসতে পারে। তার মানে কি ওটা কি ওইখানে আছে?" আচ্ছা, "দেখুন না প্লিজ একটা চেষ্টা করুন।" উনারা কোনো গুরুত্ব দেননি। আচ্ছা। না দেওয়ায় এমএনএসকে আমি বললাম ঘটনাটা, উনি বললেন, "ঠিক আছে আমরা দেখছি কি করা যায়।" তখন উনারা যোগাযোগ করেন হায়দ্রাবাদ পুলিশের কাছে হুম, যে, "এই রেড লাইনে দেখুন না একটু যদি কোনো মেয়েটা ফটো পাঠানো হয়েছিল।" তখন ওরাও চেষ্টা করেছিল। তো সেক্ষেত্রেও কোনো কিছু সলভ হয়নি। আচ্ছা। তো হয়ে গেল ১ মাস তখন। দেখতে, দেখতে ১ মাস কেটে যায়। এইভাবেই? এইভাবে কেটে যায়। মানে কোনোভাবে কোনো কিছু যোগাযোগ পাইনি। আচ্ছা। তো আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেই যাবো। দেখি কিছু করা যায় কিনা। ওই এরিয়াতেই? ওই এরিয়াতে আমি যাবো। তো আমি একাই গেছিলাম ওই এরিয়া হায়দ্রাবাদে। মানে এখন আমার গায়ে কাঁটা হ্যাঁ, আমার তো যেভাবে রীতিমতো শুনে গায়ে কাঁটা দিচ্ছে। যেভাবে আমি লড়াই করেছি ওই মেয়েটার জন্য, মানে সত্যি আমার মুড ঘুরিয়ে দিয়েছে ওই। মানে প্রায় ১ মাস আচ্ছা। কাছাকাছি আমি ছিলাম হায়দ্রাবাদে। বাপরে! মানে হায়দ্রাবাদ পুলিশ আমাকে সহযোগিতা করেছে, বাট কোনো আর আদার্স আমাদের বেঙ্গলের পুলিশ কোনোভাবে কোনো কিছু সহযোগিতা পাইনি আমি। আচ্ছা। যখন আমি খোঁজ পেলাম, হুম। তখন আমি কিভাবে আনবো আপনি জানতে পারলেন তো জানতে পারলাম। যে পরবর্তীকালে ওই ফোনটা তাহলে ওই ওই করেছিল? ওই করেছিল। আচ্ছা। তো ওইখান থেকে আমি কিভাবে উদ্ধার করব? হায়দ্রাবাদের পুলিশের সাথে আমি সব বললাম যে, এখন হুম, আমরা পেয়েছি এইখানে কিন্তু আছে 100% কারণ সেই নাম্বার থেকে আবার আমার ফোন আসে। আচ্ছা। ওইখানে থাকার সত্ত্বে। হুম, তখন আমি উনাদেরকে বললাম, উনারা বলছে, "ঠিক আছে আমরা দেখছি।" তো উনারা সহযোগিতা করে মেয়েটাকে উদ্ধার করি আমরা। আচ্ছা, মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসার পর আমরা নিয়ে আসি কাটুয়া। আচ্ছা। ওনাদের তত্ত্বাবধানে আমরা কাটুয়া নিই। যখন কাটুয়াতে আমি পৌঁছালাম হুম, মেয়েটাকে নিয়ে, তখন প্রত্যেকটা সাংবাদিক আমাকে ঘিরে ধরেছে যে, "কিভাবে উদ্ধার করলেন?" হুম। আমি আমার ঘটনাটা বললাম। কিন্তু এখানে ভূমিকা থাকার উচিত ছিল আমাদের বেঙ্গল পুলিশের। অবশ্যই। কিন্তু আমি সেই সহযোগিতা পাইনি। তো এই লড়াইটা আমাকে সমাজসেবা কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মেয়েটা সুস্থ ছিল, ঠিক ছিল? ঠিক কি করে মানে থাকবে? সুস্থ ছিল তো? হ্যাঁ, জোর-জবরদস্তি যেটা হয় সেগুলো হয়েছে। সেটা আমাদেরকে স্বাভাবিক। বলেছে, মানে কিছু ও করার নেই। যে ওই প্রতিকূলতার মধ্যে যে মিসড কলটা দিতে পেরেছে, ওদের সেই সাহসিকতা, সেই মেয়েটাকেও স্যালুট যে তবে হ্যাঁ, পরবর্তীকালে হয়েছে ওদের, যাদের সাজা হবার হয়েছে। আচ্ছা, ওরাই আবার অ্যারেস্ট হয়েছে। তাহলে তো এটা খুব হ্যাঁ, মানে খুব বড় অ্যারেস্ট হয়েছে। ১ম এ তো অ্যারেস্ট হয়েছিল, ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। কারণ কোনো প্রমাণিত ছিল না। তো একে যখন নিয়ে আসা হলো তো প্রমাণ পেয়ে গেলাম আমরা সবকিছু। যে এ আমাকে নিয়ে গেছিল। কিভাবে নিয়ে গেছিল? বাড়িতে বলেছে যে, "তোর বাড়িতে তো মা এরকম কাজ করে, হুম, কাজ করতে পারে না। হুম। তুই এক কাজ কর, আমি তোকে একটা ভালো কাজ দিচ্ছি, তুই ওখানে চলে যা।" হায়দ্রাবাদে। তো হ্যাঁ, হায়দ্রাবাদে না, অন্য জায়গায় চলে যা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? যারা কিছু ওকে বলেনি। না, তখন নবদ্বীপ ঘাটটা শুধু পার করে দিয়েছে। আচ্ছা। এইটুকু ওর মনে আছে। আর কিছু মনে নেই বলল। তার মানে সেন্সলেস করে দিয়েছিল সেন্সলেস হয়তো। করে নিয়ে গেছে একেবারে। ও কিভাবে নিয়ে গেছে সেটা ওই ও নিজে বলতে পারছে না। হুম, বলছে, "আমায় কোথায় নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে?" শুধু আমি নবদ্বীপ ঘাটটা পার হয়েছি। হুম, তারপরে আমাকে বলল যে, "এই গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তুমি চলে যাও।" আমি এটাও গেছে যে মায়ের জন্য এত কষ্ট হচ্ছে, মা হুম, কিছু করতে তাহলে যদি আমি কিছু গ্রামের বুঝতে পারছি। হ্যাঁ, সেভাবে তারপর থেকে বিভিন্ন পত্রিকায় বলুন, বিভিন্ন হুম। বড়, বড় নিউজ চ্যানেলে আমার লাইফ নিয়ে ওরা টেলিকাস্ট করেছে যে, "কেন আপনি এত রিস্ক নিয়ে করেছেন?" অনেক আমার সমস্ত কিছু দিয়ে ওরা করেছে। তবে সেই দিনগুলো আমি সত্যি আমার জীবনে ভোলার নেই। সেই দিনগুলো আমার মনে পড়লে মানে শিউরে ওঠে যে কিভাবে মানে কোথায় সত্যি গেছি। শিউরে ওঠার মতো মানে ঘটনা এগুলো। মানে তারপর থেকে আমার সোশ্যাল ওয়ার্কটার প্রতি স্টার্ট। বেশি ঝুঁকি পড়ে যায়। যে যদি কিছু করি মানুষের জন্য করব। আর আমি যেটা শুনেছি যে আপনি মানে মোস্টলি মেয়েদের জন্য ভীষণ কাজ করেন। হ্যাঁ, ওটাও করছি। হ্যাঁ, মেয়েদের জন্য ভীষণ কাজ ইদানিং তো একটা ঘটনা ঘটেছে। আচ্ছা। একটা মেয়ে হারিয়ে মানে চলে এসছে। বাড়ি থেকে বিয়ে দিচ্ছিল। ওটাও ১৪ বছরের মেয়ে। ইদানিং ঘটনা। এটা কোথাকার ঘটনা? এটা হচ্ছে ডায়মন্ড হারবার মেয়ে। আচ্ছা, তো ডায়মন্ড হারবার মেয়ে ও কাজ করার জন্য চলে আসে। যে আচ্ছা, কাজ করবে ও পড়াশোনা করবে। ঠিক আছে? আচ্ছা। তো সে যে আয়া সেন্টারে আছে, সে আয়া হুম, সেন্টারের মালিক আমার বন্ধু হয়। আচ্ছা। তো সে আমাকে ফোন করে যে, "এই ব্যাপার কি করব? ১৪ বছরের বয়স বাচ্চারা এসে পড়াশোনা করতে চায়। তুমি তোমার স্কুলে ভর্তি করো না?" হুম, তখন আমি যাচ্ছি, কথা বলে নিচ্ছি। তো গিয়ে মেয়েটার সাথে কথা বলি। মেয়েটা বলছে, "আমি বাড়ি ফিরব না।"
আচ্ছা। বাড়ি ফিরবো না কেন? না আমার বাড়িতে বিয়ে দিয়ে দেবে আমাকে। বাবা! আমি পড়াশোনা করতে চাই। তখন আমি বললাম, ঠিক আছে বাড়ির নাম্বার দাও। বাড়ির নাম্বারটা ভয় দিতে চাইনি। যদি ওকে নিয়ে চলে নিয়ে চলে যায়। তখন আমি জোর করে ওর কাছ থেকে নাম্বার নিই। হুম। নাম্বার নিয়ে ওর বাড়ির লোকের সাথে কথা বলি। বাড়ির লোক আসে, মেয়েটাকে বুঝিয়ে বাড়ি পাঠাই এবং সমস্ত দায়িত্ব কিন্তু আমি নিয়েছি পড়াশোনা। এখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। ওদের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে ডায়মন্ডহারবারে। তো সেভাবে পড়াশোনা করছে। মানে এখন পড়াশোনা এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আর আপনার সাথে এখনো হ্যাঁ, কনট্যাক্ট কন্টাক্ট করে। ও সপ্তাহে ১ দিন ২ দিন ফোন করে। আমি ওকে বলে দিয়েছিলাম, ওর বাড়ির লোককেও বলেছিলাম, যদি মেয়ে যদি ফোন না করে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। আচ্ছা। কারণ ওরা আবার তো বিয়ে দিয়ে বিয়ে দিতে পারে। হতেই পারে। তো ২ দিন ১ দিন অন্তর মেয়েটাও ফোন করে, আর বাড়ির লোকও ফোন করে। না, এটা তো ঠিকই হতেই পারে। কেন আপনার কাছে ফোন না আসলে তো আপনি বুঝবেন না কিছু। বুঝবো না। যে কি সে ঠিক আছে না কি আছে। আপনার মানে ছোটবেলাটা কিভাবে কেটেছে? ছোট থেকে বড় হয়ে ওঠা। কেন একটা সফট কর্নার ছোটবেলা থেকে এরকম না থাকলে না মানুষের প্রতি দরদটা খুব কম মানুষের মধ্যে আসে। তো আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে? বড় হয়ে ওঠা কোথায়? জন্ম কোথায়? হ্যাঁ, আমি এগুলো ওটা একটু একটু বলুন। সকলকে শেয়ার করব। আমি পশ্চিম মেদিনীপুর তখন ছিল। এখন তো ঝাড়গ্রাম জেলা হয়ে গেছে। ঝাড়গ্রাম গোপীবল্লভপুর ছাতিনাসুল গ্রামে, একটা ছোট্ট গ্রামে আমি জন্মগ্রহণ করি। মানে মাটির ঘরে। আচ্ছা। তো জানুয়ারি মাসে যখন জন্মগ্রহণ করি, তো বাড়িতে সত্যি খুব অভাবই ছিল। বেড়ে উঠেছি খুব অভাবের নিয়ে। যখন আমি স্কুলে যেতাম, হুম। তখন হয়তো জামাকাপড় খুব একটা ভালো থাকতো না। লোকের কাছে নিয়ে এসে আমি পড়াশোনা করেছি। বই বলো, জামাকাপড় বলো। মা কি করতো তখন, যে প্যান্টগুলো মানে আমাদের পিছন দিকে ছিঁড়ে যেত না? হুম। সেটা কাপড় বসিয়ে দিত। কাপড় আচ্ছা। বসিয়ে সেইভাবে আমি স্কুলে যেতাম। প্রায় কমসে কম ৮ কিলোমিটার হেঁটে আমি স্কুলে গেছি। এসেছি আবার ৮ কিলোমিটার। মানে সেই সময় সাইকেলও আমার কেনার মতন আমাদের বাড়িতে ক্ষমতা ছিল ক্ষমতা না। ছিল না। তো সেই কষ্টগুলো করে আজকে যে আমি এই জায়গায় পৌঁছেছি। তবে খুব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছি। আ ইচ্ছে ছিল মানুষের পাশে থাকা, সেই পূরণ হয়েছে। সবই আমার বাবা-মার আশীর্বাদে। বাবা-মা সাপোর্ট দিতেন। বাবা-মা বাবার থেকে মার থেকে বাবা বেশি সাপোর্ট করেছেন। আচ্ছা, বাবা নেই আজকে, বাবাকে খুব মিস করি। তো আচ্ছা। বাবার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড আমার হৃদয়ে গেঁথে গেছে। বাবা বলতেন যে, "তুমি ভালো যদি কিছু করো, করো, না হয় কারো খারাপ করতে যেও না। কাউকে যদি এক মুঠো খেতে দাও, কাউকে তাড়িয়ে দিও না।" এই যে কথাগুলো বাবা বলতেন, তো সত্যি খুব কষ্টদায়ক হতো। তো বাবা যখন আমি এখান থেকে কলকাতা থেকে আমি ঝাড়গ্রামে যেতাম, অনেকের কি হয় বাবা-মা ছেলে আসলে আনন্দ করে। হুম। আমার মা যতটা আনন্দ না পেত, আমার বাবা বেশি আনন্দ পেত। মানে আমি যে কষ্ট করে গেছি, বাবা বলে, "তুই একটু ঘুমা, তোর পাগুলো আমি টিপে দেই।" বাবা! এই যে জিনিসগুলো না খুব মিস করি আমি খুব, বাবার। খুব হার্ট আর টাচ আমার করে। বাবার যখনই আমি যেতাম, আমার বাবার কোনো চাহিদা থাকতো না। বলত, এক জোড়া হাওয়াই চপ্পল নিয়ে আসবি।" এই হাওয়াই চপ্পলটা সত্যি আমি মানে বাবাকে ভুলতে পারি না। এই যে খুব জিনিসগুলো ইমোশনাল। এই জিনিসগুলো সত্যি খুব কষ্টদায়ক, আমার জীবনকে নাড়া দেয়। বারবার মনে পড়ে, বাবা যেখানে থাকুক না কেন ভালো থাকুক। বাবার আদর্শকে মেনে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। সবই বাবার জন্য। উনি আজকে যদি বেঁচে থাকতেন তাহলে মানে না, ওনার মতন দেখে গেছেন, দেখে বাবা গেছেন। দেখেছেন, বাবা খুব আচ্ছা। সাপোর্ট করেছেন আমি আজকে তবে আরো কিছু দেখে যেতেন। হ্যাঁ, সেটাই। মানে সেটা যে ছেলেটা গ্রামে এভাবে কষ্ট করে বড় হয়েছে আর আজকে সে অল ওভার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা আছে সব দরিদ্র ছেলেমেয়েগুলোকে যে একদম। সাপোর্ট দিচ্ছে এইভাবে। আরেকটা কথা কি বলুন তো, আমি যখন বাড়ি যাই, এখন তো খুব কম বাড়ি হুম। যাওয়া হয়, আমার এখানে স্থায়ী হয়ে গেছি। যখন বাড়ি যেয়ে কোনো শিক্ষকের সাথে দেখা হয় না, হুম। তখন বলে, "তুমি তো আমার ছাত্র। তোমার জন্য আমরা গর্ববোধ করি।" এইটা খুব, এই খুব প্রাউড। জিনিসটা সত্যি আমি কল্পনা করতে পারিনি। কিছু বাস আছে, বাসওয়ালা আছে, হুম। তুমি শ্রীকান্ত না? তুমি বাসের ভাড়া দিও না প্লিজ।" এই যে ভাষাগুলো, এই যে মানে সম্মানটা, এগুলো হ্যাঁ, সত্যি আমি পাই না। পাওয়া যায় না। কিছু মানুষ আছে এরকম করে। তো এইগুলো হচ্ছে আমার পাওনা, প্রাপ্তি। আর এইগুলো কিছু নয়। একদমই তাই। ভালো কাজের প্রাপ্তি হচ্ছে। হ্যাঁ, এইগুলো। বাবাকে খুব মিস করি। মা তো আছে, মাকে তো মিস করি। মা-বাবার ঊর্ধ্বে কেউ হতে পারে হতে না। পারে না। আমার জীবনে সবথেকে শ্রেষ্ঠ উপহার ওই মা-বাবা। আর কিচ্ছু নাই। মা কোথায়? মা এখন ওখানেই থাকে। হ্যাঁ, মা ওখানে থাকেন। দাদা-বৌদিদের কাছে থাকেন। আচ্ছা, আপনার ভাই-বোন কত মানে কে, আমরা কে? ৩ ভাই। আচ্ছা। মানে সবাই আপনি শুধু এখানে বাকিরা আমি শুধু কলকাতায়। আচ্ছা। আর বাকি সব মানে আপনি কতগুলো মানে কত স্টেটে এরকম কাজ করেন? মানে কতগুলো জেলাতে সারা এরকম পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করি। শিলিগুড়ি, দার্জিলিং,
তারপরে বিহার, ঝাড়খণ্ড এগুলোও তো কাজ করেছি। এগুলো আমরা মেডিকেল ক্যাম্প করি। সব আচ্ছা, জায়গাগুলোতে মানে অল ওভার। অল ওভার করেছি। মেডিকেল ক্যাম্প করে বিভিন্ন এলাকায়। মেডিকেল ক্যাম্পের ব্যাপারটা কি হচ্ছে, যখন আমি দেখেছি আমার নিজের চোখে দেখা এগুলো কলকাতায় এসে, যে কিছু মানুষ চিকিৎসার অভাবে ছটপট করে চিকিৎসা করাতে পারছে না, ওষুধ হুম, কিনতে পারছে না। সেইগুলো যখন দেখেছিলাম তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি কিছু করি এদের হুম। জন্য চিকিৎসার ব্যবস্থাটা করব। তো সেইখানে আমি এখন অবধি ৩,২০০ জন মানুষের মানে দৃষ্টি ফিরিয়ে দিয়েছি আচ্ছা, মানে হেলথ ক্যাম্প। হেলথ ক্যাম্প করে। এটা কোথায়? এটা বিভিন্ন এলাকায়। আচ্ছা, মানে শুধু আমাদের কলকাতায় নয়, কলকাতার বাইরেও থেকেও করেছি। শিলিগুড়ি, দার্জিলিং, বিহার, ঝাড়খণ্ড আচ্ছা। এগুলো থেকেও আমরা কাজ করেছি। তো শুরুর দিকে মানে যখন আপনি এরকম সোশ্যাল ওয়ার্কের ভাবনা চিন্তা করছেন বা মানুষের জন্য কাজ করার ভাবনা চিন্তা করছেন, এবার সেই মানুষগুলোর অবধি পৌঁছানো, সেই মানুষের খোঁজ পাওয়া বা সেই জিনিসগুলো বা এত মানুষের খরচ বা সেইগুলো আপনি কিভাবে তখন ম্যানেজ করতেন? ১ম শুরু করেছিলাম আমরা ৩ জন। আচ্ছা, ৩ বন্ধু মিলে শুরু করেছিলাম কাজটা। আচ্ছা। তো সেখানে এটা কত সাল হবে? ২০১৯ এর মানে লকডাউনের। ২০২৪ এ না ১৪ তে তো আমি শুরু করেছি। হ্যাঁ, কিন্তু রেজিস্ট্রেশন করেছি আমরা আচ্ছা, ২০১৯ এ। আচ্ছা, আচ্ছা। ঠিক মানে আছে? যেটা আপনি হ্যাঁ, ওটা তো ছিল পার্সোনাল ভাবে করে এসছি। করছিলেন, মানে সেটা পার্সোনাল নিজের মতন করে নিজের যত্ন। মতন করেছিলাম। হ্যাঁ, মানে সরকারিভাবে আমি করেছি ২০১৯ থেকে। আচ্ছা। যখন ২০১৯ থেকে আমি সরকারিভাবে পথ চলা শুরু করলাম, হুম, তখন ৩ জনে মিলে রেজিস্ট্রেশন করেছিলাম। আচ্ছা, তো সেখান থেকে আমরা ১ম শুরু করেছিলাম প্ল্যাটফর্মে। কিছু মানুষকে বস্ত্র দেওয়া শুরু করেছিলাম। পুরনো কাপড় দিয়ে আমরা শুরু করেছিলাম। আচ্ছা। ঠিক আছে? যখন ১ম ওটা শুরু করি তখন আমাদেরকে দেখে আমার যারা বন্ধু-বান্ধব ছিল হুম, তারা বলল আমরাও থাকবো। এগিয়ে আসলো। এগিয়ে আসলো। হুম, এগিয়ে আসতে, আসতে সংখ্যাটা আমাদের বেড়েছিল। আ তখন কি হয় আমরা একটা মান্থলি চার্জ বসিয়ে দিয়েছিলাম হুম, প্রত্যেকের কাছে যে আমরা মানুষের জন্য কি ৳১০০ খরচা করতে পারি না মানুষে এক মাসে? আচ্ছা, আমরা তো প্রতিদিন তো কত খরচা হ্যাঁ, করি। তো সেক্ষেত্রে আমরা কিছুজন মিলে হুম। তো এটা সেটা ফান্ড গ্রুপ করলেন। ফান্ড তৈরি হ্যাঁ, করেছিলাম। সেই ফান্ডটা থেকে আমাদের খরচা চলে আসতো। তারপরে কি হলো Facebook এ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে শুরু করি। আচ্ছা, তখন ওই দেখে অনেক মানুষ সহায়তা ব্যক্তি আছেন, এগিয়ে আসেন যে আমি এই জিনিসটা দেব, হেল্প এই জিনিসটা করছি। এইভাবে আমাদের চলতো। চলা শুরু হলো। প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে। কারণ এই সোশ্যাল ওয়ার্ক আমার একার দ্বারা কখনো সম্ভব নয়। এক্সাক্টলি। কারণ সবাই সহযোগিতা করেছে, হুম। তাই আমি করতে পেরেছি। শুধুমাত্র আমি একজন স্তম্ভ, আর কিছু নয়। না, এই উদ্যোগটা তো নেওয়াটাই একটা বড় ব্যাপার। একদম। উদ্যোগটা নেওয়াটা হচ্ছে মেইন। হ্যাঁ, কিন্তু এবার এই উদ্যোগটা নিয়ে আপনি এগিয়েছিলেন বলেই আজকে মানুষরা একদম, এগিয়ে একদম। আসতে তো পেরেছে। আমার সংগঠনে অনেক মানুষ আছে। কিন্তু তাদেরকে অনেকে চিনেই না, জানেই না যে কারা সহযোগিতা করছে হুম, হুম, আজকেতে। কেন সংগঠনটা এত সুন্দর কিভাবে চলছে। হুম, কিন্তু তারা ক্যামেরার পিছনে থাকে। তারা কখনো সামনে আসতে চায় না। আচ্ছা। তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কারণ তারা না থাকলে হয়তো আজকে এই জায়গায় আমি আসতে পারতাম না। সাপোর্টটা। তারা আমাকে সাপোর্ট করে। যেমন তপন মহাপাত্র, এক্স আর্মি তপন মহাপাত্র, আমাদের আ সমাধি মেডিকেল নার্স, তারপরে আমাদের স্কুল টিচার আছেন নিরুপম বাবু, আচ্ছা। সুনিতা ম্যাডাম। এই যে মহান ব্যক্তিগুলো আছে বেশ বড়, বড় মানে কয়েকজনের নাম বললাম। নাম বলে তো শেষ করতে পারব না সবার এই, সম্ভব নয়। হুম। তো এই মানুষগুলো ছিল বলে আজকে আমি এই জায়গায় এগোতে পেরেছি। মানে এরা হচ্ছে আপনার ব্যাকবোন। ব্যাক আ মানে এরা সাপোর্ট এরা দিয়েছিল, সব আপনি সেটাকে হ্যাঁ, ডিস্ট্রিবিউট করেছেন। একদম। তাছাড়া তারপরে তো অনেক মানুষ এসছে। হুম। অনেক মানুষ করছে, সহযোগিতা করছে। আর এই যে আপনার যে এই যে ৳১ যে পাঠশালাটা আছে, এইটার ভাবনাটা কিভাবে আসলো? হ্যাঁ, এইটার ভাবনার হচ্ছে আমার মূল ভাবনা। হুম, যখন আমি ক্লাস 10, 11 এ পড়ি, তখন কিন্তু আমি যখন স্কুলে যেতাম, অনেক ছোট, ছোট বাচ্চাগুলোকে দেখতাম। কেউ ইটভাটায় কাজ করছে, কেউ চায়ের দোকানে কাজ করছে। আচ্ছা। তখন আমি অনুভব করতাম যে সত্যি আমিও তো গরিব। আমাকেও এতদূর কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। তাহলে এদেরও পড়াশোনা করার ইচ্ছে আছে। অথচ করতে পারছে না। হয়তো পরিবারের চাপে হতে পারে, হুম। আর্থিক চাপে হতে পারে। তো আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে কিছু যদি করি, এদের শিক্ষা নিয়ে যদি কিছু করতে পারি, সে ৫ জনের করি তাও করব। মানুষকে শিক্ষার আলোটা দেব। তো সেইটা আমি করতে পেরেছি। মাত্র ৩০ জন বাচ্চাকে নিয়ে আমি শুরু করেছিলাম। এটা কত সালে? এটা ২০১৯ মানে ২০১৯ এর আগে আচ্ছা। ১৮ র দিকে। আর আজকে এখানে কতজন স্টুডেন্ট? ৪২০ জন হয়ে গেছে অলরেডি। বাহ! বাহ!
তো সেক্ষেত্রে কি হয়েছে, ওই 30 জনকে নিয়ে যখন শুরু করি হুম। তখন অনেকেই বলেছিল, "ধুর এইগুলো করে কি লাভ হচ্ছে? তুমি তো এগুলো লোক দেখানো করছো। তুমি পারবে তো টানতে?" তো আমি সেই জবাবটা অনেক মানুষকে দিতে পেরেছি। সকলের ভালোবাসা আছে বলে। যখন আমি একটা ইউনিট যখন বীরভূমে চালু করলাম, হুম, হুম। মায়া পট্টনায়ক সেই ইউনিটের দায়িত্বে আছে। মেয়েটা খুব ভালো। ভীষণ ভালো হেল্পফুল এবং আমাকে সহযোগিতা করে বাচ্চাগুলোকে ভীষণভাবে পড়ায়। তো সেক্ষেত্রে কি হয়, ওই মায়ার যখন ১ম উদ্বোধন করতে গেছিলাম ওইখানে মানে আমি নাম বলছি না, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য অনেকে ছিল। হুম। তখন আমাকে একটা কথা বলছে, "কেন এসছো এখানে করতে? লোক দেখাতে? মানুষকে আশা দিতে?" তো আমি উনাকে বলেছিলাম, "চেষ্টা করি না, দেখি না মানুষের কিছু করতে পারি কিনা। আপনারা যদি সহযোগিতা না করতে পারেন, করবেন না কিন্তু বাধা দেবেন না হুম। আমার কাজে। কারণ আমি চেষ্টা করব।" তো আজকে সেই জায়গায় এতদিন ধরে স্কুল চলছে, ওরাই নিজেরা বলছে, "সত্যি তুমিই পেরেছ এটাকে তৈরি করতে।" তো সেইভাবে তৈরি হয়েছে। তো আমি আমার ৳১ পাঠশালা আমাদের এখানে মানে নাচ, গান, ক্যারাটে হ্যাঁ, সমস্ত কিছু শেখানো। ক্যারাটে, নাচ, গান সব শেখানো হচ্ছে? সবকিছু ৩৬৫ দিন আমার ক্লাস হয়। বাবা! আর মানে টিচাররা কি মানে আলাদা করে টিচার হ্যাঁ, টিচার তো আছে। আমি তো আর ক্লাসে পড়াতে যেতে পারি না, সম্ভব না। যেমন ঝড়খালি যে ইউনিটে আছে গৌতম মন্ডল তার তত্ত্বাবধানে আছে। হুম। তো সেখানে যে টিচারগুলো আছে ৪ জন, সেখানে ৪ জন টিচার বীরভূমে ট্রেনিং নিয়ে সব জায়গায় মানে টিচার এই আছে। ৳১ পাঠশালা কোথায়, কোথায় আছে? বীরভূম আচ্ছা। একটা আছে, তারপর ঝড়খালি, সুন্দরবন হুম। ক্যানিং এ আছে একটা। ৩ আচ্ছা। টা ইউনিট। এগুলো পরে ব্রাঞ্চ খোলা হয়েছে। মেইন শুরু হয়েছিল এই সুন্দরবনে। সুন্দরবনে। আচ্ছা। সুন্দরবনে আর এই মানে ৩ টে ব্রাঞ্চ মিলিয়ে আপনার এখন হ্যাঁ, ৪২০ জন। ৪২০ জন হয়ে গেছে। প্রচুর স্টুডেন্ট। প্রচুর স্টুডেন্ট। এতজনের সব দায়িত্ব আপনাদের। আমার একার তো না, আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, আমি তো শুধুমাত্র হ্যাঁ। একজন। কিন্তু সবাই সহযোগিতা করছে একদম বলেই তাই। আজকে যারা পড়াচ্ছে তারাও তো অনেকটা অবশ্যই, সহযোগিতা করে। আজকালের অবশ্যই। যুগে বলুন না, সামান্যতে কি হয়? কিছু একদমই হয় না। তাই। একটা মোবাইল রিচার্জের জন্য যদি আমি কাউকে দিয়ে মোবাইল রিচার্জ, তারাও আমাকে বলে যে, "দাদা আপনি এত ভালো কাজ করছেন, আমরা এটুকু করতে পারব না আপনার জন্য।" এই যে মনোভিত্তিটা, এগিয়ে এই যে আসাটা আশাটা আমাকে দেয়, তার জন্য আমি আরো এগিয়ে যেতে পারি। একদমই তাই। ওরা সহযোগিতা না করলে কখনো সম্ভব হতো না। সেটা তো অবশ্যই। মানে একটা মানুষের ভাবনা চিন্তা হুম, এক্সিকিউট সে মানে তার পাশে যদি সাধারণ মানুষ না এগিয়ে এগিয়ে আসে, আসে। সেটা তাহলে ওইটা সম্ভব নয়। কখনোই সম্ভব নয়। আর এই সমস্ত মানুষের পাশে যদি আমরা একটু গিয়ে না দাঁড়াতে পারি, হ্যাঁ, তাহলে কি করে হবে? সম্ভব না। তো সবার আশীর্বাদে আজকে ৳১ পাঠশালা সকলের কাছে পরিচিত, সুপরিচিত হয়েছে। আমি শুনেছি যে এই ৳১ পাঠশালার জন্য আপনি দাদাগিরিরও ডাক পেয়েছিলেন। তো সেইটার একটুখানি যদি মানে কোনো এক্সপেরিয়েন্স কেমন হয়েছিল? কি হয়েছিল? ওটা তখন কি বলবো? তখন তো অল্প বাচ্চা ছিল তখন। ডাক আচ্ছা। এসেছিল, গেছিলাম। তো ভালো লেগেছিল আমার হুম। যে নতুন অভিজ্ঞতা হয়েছিল। বাস। ওখান থেকেই মনে হয় মেইনলি মানে আরো বেশি মানুষজন জানতে পেরেছিল। ওর থেকে আরো বেশি জানতে পেরেছে আমাদের কলকাতা এক্সপ্রেসে যে নিউজটা করেছিল। আচ্ছা, আ তো সেখান থেকে আরো বেশি লোক জেনেছে। আচ্ছা, আচ্ছা, মাঝখানে তো ওটা গ্যাপ হয়ে গেছিল অনেকটা। তারপরে আবার তুলে ধরেছে। আচ্ছা। এইজন্য আরো বেশি হয়েছে। এটা খুব ভালো মানে খুবই ভালো ভাবনা চিন্তা। মানে সবাই ভাববে যে ৳১ টা কিসের জন্যে? কিসের জন্য? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা গুরুদক্ষিণা হিসাবে নিচ্ছি। শিক্ষা যেহেতু ফ্রিতে দিতে নেই, আচ্ছা, আচ্ছা। তার জন্য আমরা গুরুদক্ষিণা ৳১ নিই। কারণ না হয়তো ফ্রিতে শিক্ষাদান। ফ্রিতে দান করতে নেই। যেকোনো জিনিসই শিক্ষাটা কখনো ফ্রিতে দিতে নেই। যেমন আমাদের মেডিকেল ক্যাম্পেও সেম জিনিস আচ্ছা। ৳১। মানে যারা ওই হ্যাঁ, তার বিনিময়ে চিকিৎসা করাচ্ছে, ওষুধ নিচ্ছে এবং গিয়ে তার অপারেশনও আমরা করিয়ে দিচ্ছি। সে ৳১ বিনিময়ে। তবে আমার কিছু হসপিটালের সাথে যুক্ত আছে। তারা ভীষণভাবে আমাকে সহযোগিতা করে। তারা যদি সহযোগিতা না করে তাহলে আমি কি করতে পারবো? সত্যিই সম্ভব না। না, না এতগুলো অপারেশন করা বা করা, তাই কিছু মানুষকে ভর্তি করানো থেকে আরম্ভ করে রক্তের জোগাড় করানো, এগুলো তো প্রচুর চাপ প্রচুর থাকে। চাপ থাকে। মানে এগুলো সব মানে প্রচুর চাপ থাকে। আমার বন্ধু-বান্ধবদের সাথে যখন দেখা করি, মানে ওরা বিরক্তি হয়ে যায়, এত ফোন আসে। বলে, "তোর সাথে দেখা করে কোনো লাভ নেই। কথা বল, তুই তো ফোনেই সবসময় ব্যস্ত।" বাড়িতে গেলেও আমার মা বকাবকি করে। বলছে, "এত ফোন কেন? রাত্রেও ফোন আসছে। হুম। রাত ১২টা ১টার সময় ফোন আসছে।" কি করব? মানুষের প্রয়োজন আছে। তার জন্য ফোন করে। আর জানেই মানুষটাকে ফোন করলে ফোন করলে কিছু একটা সমস্যা সমাধান হতে পারে। সেইজন্য ফোন করে। এক্সাক্টলি।
সুন্দরবনে একটা কিছু ঘটনা বড়সড় ঘটনা ঘটেছিল। ওটা একটুখানি আমাদের কাছে ক্লিয়ার করো। ইভেন দর্শকদের কাছেও ক্লিয়ার হওয়া একদম, দরকার। একদম, একদম, ব্যাপারটা নিয়ে। একদম। ব্যাপারটা হচ্ছে দু ২০১৭ আচ্ছা, দিকে। তখন আমি স্যানিটারি ন্যাপকিন নিয়ে ১ম কাজ শুরু করি। আচ্ছা। তো সুন্দরবনে আমি গেছি। হুম, মায়েদের জন্য শাড়ি হুম। আর মায়েদের বোনেদের জন্য স্যানিটারি ন্যাপকিন নিয়ে গেছি আচ্ছা। সুন্দরবন। ছিল সেই জায়গাটা বেশিরভাগ সর্দার পাড়া। মানে আদিবাসী হুম, হুম, সম্প্রদায়ের মানুষরা থাকে। তো সেখানে আমি শুরু করেছিলাম। তো স্যানিটারি ন্যাপকিন এর ব্যাপারটা আমি বুঝাচ্ছিলাম হুম, যে, কাপড় পরলে ক্যান্সার হতে পারে, এটা পরলে আপনারা সেফ থাকবেন। তো সেই যে জিনিসগুলো আমি বুঝাচ্ছি যে এটা পড়লে কতটা সুবিধা হুম, হবে, হুম, হুম, স্যানিটারি ন্যাপকিন আর কাপড় পরলে কতটা ক্ষতি হতে পারে, মারাত্মক ক্ষতি হতে পারে। হুম, হুম, হ্যাঁ? তো এইগুলো বোঝানোর পর আ ওইখানকার যে গার্জেনরা ছিল, হুম, কিছু গার্জেন তারা বলছে যে, "আমার বেটিকে, আমার বউকে তুই নোংরা কথা শিখাচ্ছিস, হুম। নোংরা ভাষা বলছিস।" কিন্তু ওটা বুঝতে পারল না যে এটা কি জিনিস, কেন বুঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওরা আমাকে তেড়ে এসেছিল এবং আমাকে মারধরও করেছিল এবং কিছু মানুষ ছিল তারা বলেছিল যে, "না এটা ভালো জিনিস, ওনারা ভালো করছেন, এটা অসুবিধা কিছু নাই।" তো সেক্ষেত্রে আমার একটা খুব বড় অভিজ্ঞতা হয়েছিল যে কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে মারও খেতে হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি ওটা আমার জীবনে সবথেকে বড় একটা উপহার পেয়েছিলাম। কারণটা উপহারটা কি? সেই জায়গায় যখন যাই তখন ওইখানকার মানুষগুলোই ডাক্তারবাবু বলে। আমি কিন্তু ডাক্তার না। আচ্ছা। কিন্তু সেইখানকার মানুষগুলো সেই ভালোবাসাটা অর্জন করতে পেরেছি। তাহলে নাম তো যদি আমি খেয়ে বন্ধ করে দিতাম হ্যাঁ। কাজটা, তাহলে কিন্তু আমি আজকে করতে পারতাম না। মার খেয়ে আমি জেদ বশতে আমি বলেছিলাম এই জায়গাটা আমি চালু করব, এইটাই আমি রাখবো। হুম। এই জেদ ছিল বলে আজকে সবাই কিন্তু আমাকে এতটা ভালোবাসে ডাক্তারবাবু বলে। কেন বলবে? তাদের খেয়ে কি দেয়? তারা তো মেরেছিল আবার আমি যদি আমারও তো বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, একদমই যে আমি তাই। মার খেয়েছি ধুর এতে কাজ করব কেন? এখানে গেলে আবার তো মার খেতে পারি। তাই না? তো সেক্ষেত্রে আমি এটার ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করে নিয়েছিলাম। ওরাও নিশ্চয়ই বুঝেছে ওদের ভালো ওরা যে বুঝেছে। স্যার আমাদেরকে মানে ভালো জিনিসটাই দিতে চেয়েছে, করাতে এরা চেয়েছে। বুঝেছে যেহেতু ওরা কিছুটা পড়াশোনা করে এই ব্যাপারগুলো জানে। কিন্তু বাবারা তো একদম বুঝতে চায় না। তখন আদিবাসী সম্প্রদায়ে কিছু মানুষ আছে এখনো বুঝে না। কিছু মানুষ আছে যেমন ঝাড়গ্রামের দিকে কিছু মানুষ আছে এখনো বুঝে না ওইগুলো। ওইগুলো সম্পর্কে যদি কিছু বলতে যা তারা বলে, "আমার বেটিয়াকে এরকম বলছিস? ধর মার একে আগে।" না আমাদের শহরের দিকে এই ব্যাপারগুলো এতটা ক্যাজুয়াল, এতটা নরমাল আ এটা নিয়ে কথা বলাই উচিত। হ্যাঁ, এটা যারা উচিত। জানে না তাদেরকে জানানো উচিত। যেমন আমাদের কি হয় অনেক সময় সুন্দরবনের মানুষদের আমি এটা দেখেছি পিরিয়ড হলে হুম। ওরা লজ্জা পায়, বলতে চায় না। কিন্তু ওইটা তো সবথেকে গর্বের জিনিস। পিরিয়ডটা হচ্ছে মেয়েদের গর্বের জিনিস। আমরা গর্ব মনে করি। একটা নারীর মানে মাতৃত্ব বলো বা সমস্ত কিছু একটা প্রজন্মকে সৃষ্টি করার ক্ষমতা রাখে একটা নারী এটা একদম। এইগুলোর মাধ্যমেই। এই তো সেই জায়গাটাকে এত নোংরা বা এত অপবিত্র ভাবার যে কোনো কারণ নেই। আমি তো কোনোদিন অপবিত্র ভাই না। আমি ভাবি ওটা পবিত্র জিনিস একটা। এটা হচ্ছে পবিত্র জিনিস। এইজন্যই ওই এই ঘটনাটা ঘটেছিল। ঘটেছিল। এবার এইটা অনেকেই মানে এই জিনিসটাও মানে মানুষের কাছে একটু ক্লিয়ার হয়েও। ক্লিয়ার হওয়া দরকার। সবাই জানে। তো অনেকে মানুষ করে স্যানিটারি ন্যাপকিন নিয়ে অনেক মানুষ এইসব কাজ করেছে, করছে। তবে আমি বলব স্যানিটারি ন্যাপকিনটা ব্যবহার করুন, সকলেই ব্যবহার করা উচিত। আপনি যদি সুন্দরবনের দিকে কাজ করেন, তো সুন্দরবনে যেটা আমি মানে জানি যে অনেক সময় মানে কি হয় বাঘের এতে পড়ে অনেক মানুষ মারা যায় হ্যাঁ। বা এই সমস্ত মানে ওই এলাকাতে এই সমস্ত মানুষদের জন্য আপনারা কি কাজ হ্যাঁ, করেন? ওইটা হচ্ছে আমরা ৫ বছর ধরে করে আসছি। যেটা ব্যাঘ্র বিধবা ভাতা। আচ্ছা। যেমন একসময় কি হয় যাদের পার্স আছে, হুম, অনেকে পার্স আছে জঙ্গলে ঢুকান, অনেকে পার্স থাকে না। আচ্ছা। এই ব্যাপারটা জানেন কিনা জানি না না আপনি। এটা জানার হ্যাঁ, ছিল। পার্স যারা থাকে তাদের জঙ্গলে যাওয়ার পদ্ধতিটা আলাদা। আচ্ছা, তারা জানে কোথায় বাঘ আছে, কোথায় বাঘ আছে নেই। আচ্ছা, তারা সেভাবে জঙ্গলে ঢুকে মাছ ধরে, কাঁকড়া ধরে ফের বেরিয়ে আসে। আচ্ছা। কিন্তু যাদের পার্স নেই, হুম, অবৈধভাবে ঢুকছে হুম, জঙ্গলে, হুম। তারা কি হচ্ছে, তারা কোথায় বাঘ কিছু জানে না। জানে না। তো তারপরে কি হয়? বাঘের আক্রমণে পড়ে যাচ্ছে। হুম, তারা মারা যায়। হুম। তারা মারা গেলে কিন্তু গভর্নমেন্ট থেকে কিছু পায় না। কারণ ওটা হিসেবের বাইরে। আচ্ছা। আর যারা যাদের পার্স আছে, যারা মারা যায়, হুম, তারা কিন্তু গভর্নমেন্ট থেকে একটা আর্থিক পায়। আচ্ছা। কারণটা হচ্ছে তারা সরকারের
সরকারের নাম লিস্টে আছে যে এই মারা গেছে, এদের পরিবারকে কিছু দেয়া হোক। তো সেই সমস্ত পরিবারদেরকে যারা কিছুই পায় না, সেই সমস্ত পরিবারদেরকে আমরা দীর্ঘ 5 বছর ধরে ব্যগ্র বিধবা ভাতার নাম দিয়ে আসছি। ব্যগ্র বিধবা ভাতাটা কি না, যারা বাঘে আক্রমে মারা যায় তারা শুধুমাত্র পাবে এই ভাতাটা। বিধবা পাড়া বলে একটা জায়গা আছে। আগে কি হতো, যখন বাঘে আক্রমে মারা যেত তাকে মানে ওই বিধবা পাড়া বলে এক জায়গা আছে, ওইখানে রেখে দিত, বাড়িতে রাখতো না, অপয়া বলে। এখন তো অনেকটা উন্নতি হয়েছে, এখন মারা গেলে বাড়িতে রাখে। নেটে সার্চ করলে বুঝতে পারেন ব্যগ্র বিধবার পাড়া দেখা, শুধু বিধবারাই থাকে ওইখানে। মানে যাদের হাজবেন্ডদেরকে বাঘে খেয়ে গেল তাদের জন্য আলাদা পাড়া করে দিয়েছিল। এখন অনেকটা উন্নতি হয়েছে, মানে এখন বাড়িতে রাখে অনেকে, মারা গেলেও তার বাচ্চাগুলোর জন্য বা শ্বশুর শাশুড়ি অনেক সময় রেখে দেয়। কিন্তু আগে কি হতো, মারা গেলে ওখানে পাঠিয়ে দিত। ও বাবা, অনেক পৃথিবী জীবন ছিল প্রচুর। এখন অনেকটা উন্নতি সুন্দরবন। এইটা প্রতি বছর আমরা প্রতি মাসে আমরা একটা ভাতা দিই। আর আমাদের সুন্দরবনের মানুষদের দুর্গাপুজো এবং বাসন্তী পুজোতে প্রায় 2000 মানুষকে আমরা শাড়ি বিতরণ, বস্ত্র বিতরণ দিই। ওটা প্রতি বছর আমরা সুন্দরবনে। কত বছর ধরে দিয়ে আসছেন? এটা প্রায় 4-5 বছর। তাছাড়া অন্যান্য জায়গায়ও দেওয়া হয়, কিন্তু ওইটার জন্য আমরা স্পেশালি ভাবে করি। মানে আপনি যে কাজ, সোশ্যাল ওয়ার্কের যে কাজটা আপনি শুরু করেছিলেন, মানে স্টার্টিং এর দিকে পার্টিকুলার শুধু সুন্দরবন নিয়ে কাজ শুরু করেছিলেন, মানে সুন্দরবনের কাজ শুরু থেকে স্টার্ট করেছিলেন? না, শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। আচ্ছা, পুরনো শাড়ি দিয়ে। আজকে পুরনো শাড়ি দিয়ে শুরু করেছিলাম, আজকে এই জায়গায় পৌঁছেছি। আচ্ছা। আর প্রথম সোশ্যাল ওয়ার্ক হয় ওই মেয়েটাকে উদ্ধার করার পর। আর মানে ইন ফিউচারে মানে সুন্দরবনের জন্য বা এই ধরনের যে সমস্ত প্রত্যন্ত এরিয়া আছে, এইগুলোর ডেভেলপমেন্টের জন্য আপনাদের কিরকম কি ভাবনা চিন্তা আছে? হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলেছে। ইদানিং আমার একটা সংগঠনের সাথে যোগাযোগ হয়েছে। তো খুব তাড়াতাড়ি সেই কাজটা, আমি প্রজেক্টটা পাচ্ছি। তো 100 খানা বাড়ি বানানোর ইচ্ছে আছে। সুন্দরবন মানে ক্যানিং থেকে আপ টু ক্যানিং থেকে সুন্দরবনে 100 খানা বাড়ি আমার আন্ডারে আসছে খুব তাড়াতাড়ি। তো 100 খানা বাড়ি আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুন্দরবন মানুষের জন্য এটা সুখবর। বাহ! এটা বলতাম না, জাস্ট এসে স্টুডিও বলে। এটাই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবাই জানতে পারলো। তো এটা আমার খুব চ্যালেঞ্জিং, এবং খুব লড়াই করে এই জায়গাটা আমি পেয়েছি। তো এখনো পর্যন্ত ওকে হয়ে গেছে। তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রায় 7 জন দিয়েছিল জমা, তার মধ্যে আমারটা গ্যারান্টেড হয়েছে। সবই ঈশ্বরের আশীর্বাদে। তো 100 খানা বাড়ি বানাচ্ছি সুন্দরবনের মানুষের জন্য। আচ্ছা, আপনার টি-শার্টে সোনার তরী লেখা আছে। হ্যাঁ, এই সোনার তরী তো আপনার অর্গানাইজেশন। একদম। এই সোনার তরী গল্পটা একটু আমাদেরকে শোনান। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট ধরেছে। সোনার তরীটা হয়েছে কিন্তু 1 বছর হলো। আচ্ছা। তার আগে আমি একটা সংগঠনের ছিলাম সম্পাদক। আমি নাম বলবো না সংগঠনের নাম। তো সেই সংগঠনের কিছু মানুষ, আমি বলতে চাইছি না। আচ্ছা। ঠিক আছে, সেই সংগঠনটা যেহেতু এখন আমি নেই, বেরিয়ে এসেছি। কেন বেরিয়ে এসেছি সেটাও আমি বলে শেয়ার করব সব বন্ধুদের। আমার বন্ধু বান্ধবরা সবাই জানে যে কেন চলে এসেছি, কি কারণে এসেছি। তো আমি সেখান থেকে চলে এসেছি 1 বছর হলো সেই সংগঠন থেকে বেরিয়েছি। তার কারণটা হচ্ছে, সেই সংগঠনে কিছু মানুষ আছে যারা আমাকে ব্যবহার করেছে। আচ্ছা। আমার দুর্বলতাকে ব্যবহার করেছে, এবং কিছু মানুষকে যারা অনুদান দিয়েছে তাদেরকেও ব্যবহার করেছে। খুব বড় একটা অ্যামাউন্ট, মোটা টাকার অ্যামাউন্ট তারা ধূলিসাৎ করেছে। তো আমরা যারা ছিল, আমার পাশে যারা দাঁড়িয়েছিল, আমাকে বলেছিল যে তুমি চলে আসো, আমরাও চলে যাচ্ছি। কিন্তু আমি যাওয়ার আগে আমাকে বিশাল বড় একটা বদনাম করে দিয়েছিল ওরা। আচ্ছা। বিশাল বড় একটা বদনাম করেছিল। তো সেই বদনামটা মাথায় নিয়ে এমনকি আমার ফেসবুকে আমাকে পোস্টও করা হয়েছিল। অনেক উল্টোপাল্টা পোস্ট করেছিল। আচ্ছা। তো আমি শুধু নীরবে ছিলাম। আমাকে প্রচুর বন্ধু বান্ধব আমাকে সাপোর্ট করেছে। ভাই তুমি নীরবে থাকবে, তুমি কোনো কিছু উত্তর দেবে না, তোমার কাজ কর্ম তোমাকে উত্তর দেবে। তো সেইখান থেকে চলে আসায় 1 বছরের মাথায় আমি যেভাবে গ্রো করেছি, যেভাবে আমি পৌঁছেছি, যেভাবে মানুষের কাছে পৌঁছেছি, আর ওই সংগঠনে যারা আমার সাথে এত কিছু করেছিল তারা তো পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ আমি
লিগ্যালি অ্যাকশন নিয়েছিলাম। আচ্ছা। আমি লিগ্যাল অ্যাকশন নিয়েছিলাম। কারণ আমি মুখে বলে ফেসবুকে পোস্ট, এখন কি হয় কিছু হলে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। কেউ ব্রেকআপ হয়েছে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে। তো ওরাও করেছিল। তো আমি আমার ফেসবুকে আমিও পোস্ট করতে পারতাম। আমার কাছে অনেক প্রমাণ ছিল। হুম, মানে টাকা কোথা থেকে ঢুকেছে, হুম। কে টাকা পাঠিয়েছে, হুম। সমস্ত কিছু আমার কাছে এখনো আছে স্টক। কে আমি নষ্ট করেছে? হ্যাঁ, সবকিছু আমার কাছে প্রমাণ এসেছিল। তো আমি সেগুলো দিয়েও তো পোস্ট করতে পারতাম। অবশ্যই। কারণ আমি কারো সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চাই না। যেকোনো মানুষেরই আমি সম্মান নিয়ে ফেসবুকে পোস্ট করা মানে ৮-১০ জন একটা মেয়ের নামে যদি আমি পোস্ট করি বা একটা ছেলের নামে আমি যদি পোস্ট করি, হুম, তাকে কিন্তু খারাপ বলবে। অবশ্যই। কিন্তু এটা করা উচিত না। ফেসবুকে কোনো কিছু পোস্ট করা উচিত না। তোমার কর্ম তুমি করো, আমি আমার মতন করব। কে কি করলো সেটা উপরওয়ালা দেখবে। তো তারা করেছিল, তারা ভুগেছে। আজকে কি ধূলিসাৎ হয়ে গেছে। কিছু নেই। শূন্য মানে হয়ে গেছে। তাদের যে মানে আপনার যে পুরনো যে আ অর্গানাইজেশনটা ছিল সেটা থেকে এখন সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আচ্ছা। যারা আমার সঙ্গে করেছিল তারাও তো ধূলিসাৎ হয়ে গেছে। তাদেরকে আর দেখতে পাই না। কেউ দেখতে পায় না। আচ্ছা। তো যারা আমাকে সাপোর্ট করেছিল তারা আমাকে বলছে এটাই হলো তোমার জয়। তুমি যদি ফেসবুকে পোস্ট করতো তোমাকেই খারাপ বলতো। হুম। আজকে তুমি পোস্ট করোনি, তুমি নীরবে ছিলে, সেটা প্রমাণ করে দিয়েছো তুমি কতটা সৎ। আর তারা পোস্ট করেছিল কতটা অসৎ। এত কিছু সামলাতে হয়। সামলে তো হয়েছে। মানে খুব লড়াই করেছি ১ বছর। ভীষণ লড়াই করেছি। কারণ ওইখান থেকে যখন একটা জিনিস দেখবে, একটা কিছু ভেঙে গেলে হুম। সেটা থেকে বেরিয়ে এসে আবার নতুন করে একদম জিরো তৈরি থেকে। করা, জিরো থেকে তৈরি করা, এটা কিন্তু খুব বড় প্রাপ্তি। তবে আমি অনেক ভালোবাসা এবং সম্মান জানাই আমাদের এক্স আর্মি হুম। যে নামে আমাদের জম্মু কাশ্মীর স্টেডিয়াম আছে, তপন মহাপাত্র দাদাকে, আর নিরুপম বাবুকে, গৌতম মন্ডল, তারপরে আমাদের সুনিতা ম্যাডাম, কবিতা ম্যাডাম, আরো অনেক মানুষ আছে। তারা আমাকে পুরো তুলে ধরেছে। বলে, "তুমি সাপোর্টটা চিন্তা দিয়েছে। করো না। তুমি চিন্তা করো না। আমরা আছি তোমার সাথে। তোমাকে এগিয়ে নিয়ে যাব।" তারা আমাকে পিছন থেকে এগিয়ে নিয়ে গেছে। আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আমি সত্যিই ধন্য ওদের জন্য। না এটা সত্যি মানে এত খুব কিছু ব্যক্তিক। ভীষণ কিন্তু করার পরেও এইগুলো প্রাপ্তি হয় একটা মানুষের জন্যে। ভালো কাজ করতে গেলে বেশি সমালোচনা হয়। আর যখনই সমালোচনা আপনার শুরু হবে তখনই মনে করবেন আপনি সাকসেসফুল। আমি এটা মনে করি। আর যতক্ষণ না মার খাচ্ছেন সোশ্যাল ওয়ার্কে ততক্ষণ ভালো নয় আপনি। এটা কিন্তু যারা মানে নিঃস্বার্থভাবে কাজ করে তারা একটু হলেও বদনাম হবে। বদনামি হতেই হবে। নয়তো সাকসেস হবে না। আপনি তো মানে প্রচুর দিন ধরে এই সোশ্যাল ওয়ার্ক এর সাথে যুক্ত। প্রচুর দিন ধরে কাজ করছেন। ভালো মানুষ, খারাপ মানুষ, প্রচুর মানুষের সঙ্গে আপনার যোগাযোগ। এত জায়গায় ট্রাভেল করেন। তো মানে আপনার এরকম কোনো ঘটনা আছে যেটা মানে ভালো ঘটনা বা খারাপ ঘটনা দুটোই। যেটা মানে আজও আপনাকে মানে সেটা খুব মনে করায় সেই ঘটনাটা। ভালো ঘটনা, খারাপ ঘটনা। এরকম একটা আমাদের সাথে শেয়ার করুন। ভালো ঘটনা হচ্ছে যেটা ১ম আমি শুরু করেছিলাম ২০১৪ সালে। আচ্ছা। মেয়েটিকে হায়দ্রাবাদ থেকে উদ্ধার করেছিলাম। হুম। ওইটাই আমার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। মানে সমাজসেবা কাকে বলে বা সমাজসেবা করলে কতটা ভালো ভালোবাসা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায়, সেইটাই আমার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো সেটা আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকবো ওই জিনিসটাকে আমি ভুলব না। কোনদিন ভুলতে পারব না ওই জিনিসটা। আচ্ছা ওই যে আপনি মানে ওই রেড লাইট এরিয়াতে যে ঢুকেছিলেন ওটা কিভাবে মানে অতটা রিস্ক নিয়ে কিভাবে করেছিলেন? হায়দ্রাবাদ পুলিশ আমাকে সাপোর্ট করেছিল, সহযোগিতা আচ্ছা করেছিল। মানে মানে ডিরেক্টলি ওনাদের ওনাদের সাথেই সাথেই গিয়েছিলাম। ডিরেক্টলি গেছিলেন। হ্যাঁ, যে আমাদের এইটা মেয়ে হুম, আমাদের করে দিতে হবে। হুম। তো উনারা ছাড়তে চাননি। আচ্ছা ঠিক একা, একা আছে? আপনাকে যেতে দিতে চাননি। ওরা তো কখনো ছাড়বে না। ছাড়বে তাহলে না। তো আমাকে মেরেই দিত। হ্যাঁ, ওই ভিতরে কখনো সম্ভব না। একা, একা মানে যাওয়াটা আমি গিয়ে ওইখানে থেকে ওকে খুঁজে বের করেছি, এটাই আমার কাছে সবথেকে বড় বিশাল জিনিস ছিল। ব্যাপার। হ্যাঁ, খুব রিস্ক নিয়ে আমি গেছিলাম। খুব রিস্ক। মানে ওই ঘটনাটা যখনই শুনি বা আমি দেখি, হ্যাঁ, যখন মানে ওকে নিয়ে আসলাম যখন ওর হাত ধরে, হুম। ঠিক আছে? আ ওই জিনিসগুলো যখন ফিলিংস হয় তখন আমার মনে হয় জীবনে আমি কোন দিকে গেছিলাম। আমি আজকে সত্যি কি বেঁচে ফিরে আসতে পারতাম? এটাই আমার ভালো দিক একটা। আর ভালো দিক যখন সম্মান পাই, বিভিন্ন জায়গা থেকে আমি সোশ্যাল ওয়ার্কে সম্মান পাই, সম্মানিত হই। অনেক জায়গায় আমাকে গেস্ট হিসাবে নিয়ে যায়। অনেক জায়গায় ফিতে কাটার জন্য নিয়ে যায়। তো এইগুলো হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি। আপনি আর কিছু মানে না। কোন অর্গানাইজেশন এর সঙ্গে যুক্ত আছেন? অর্গানাইজেশনে যুক্ত বলতে হিউম্যান রাইটস এর দক্ষিণ চব্বিশ পরগনার সেক্রেটারি আছি।
পায়েল সরকার অর্গানাইজেশনের বোর্ড ইনচার্জ আছি। আচ্ছা। আর আমাদের বিভিন্ন সংগঠনের সাথে মোটামুটি টুকটাক সম্পর্ক আছে। এতগুলো নাম তো বলা সম্ভব না। ব্যাপার। হ্যাঁ, ৳১ পাঠশালার যে আমাদের চলে সেটা, আ আরণ্যক চ্যারিটেবল ট্রাস্ট, হুম, তাদের সাথে ভালো একটা সম্পর্ক। আর খারাপ সময়টা হচ্ছে এই সংগঠন থেকে বেরিয়ে আসলাম। হুম। এটা হচ্ছে আমার জীবনের সবথেকে খারাপ জিনিস। কারণ বড় একটা অ্যামাউন্ট আমার জীবনে ধাক্কা খেয়েছে। আচ্ছা। আর খারাপ সময় হচ্ছে আমি যার হাত ধরে হাঁটতে চেয়েছিলাম, ভালোভাবে চলতে চেয়েছিলাম, সে যখন আমাকে ছেড়ে চলে গেছে। এই দুটো জিনিস কখনো ভুলতে পারবো না। আচ্ছা। আর ভালো জিনিস আমার সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা, আর তাহলে রক্তের সাথে মিশে গেছে আমার সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক ছাড়া আমি কিছু চিনি না। এই যে কথাটা আপনি বললেন যে যার হাত ধরে হাঁটতে চেয়েছিলেন, তো এইটা আমার মনে হয় যে আপনার যারা মানে সহকর্মী আছে, সহযোদ্ধা আছে, এটা সবারই কোয়েশ্চেন যে স্যার আপনি এখনো বিয়ে কেন করেননি? এইটা হয়তো কোনোদিন হবে না, সম্ভব নয়। হ্যাঁ, কারণটা হচ্ছে একা চলা ভালো। কারণ আমি একা চলতে ভালোবাসছি এখন। কারণ যাকে বিশ্বাস করেছিলাম, যার হাত ধরে চলার চেষ্টা করেছিলাম, সে যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, আরেকজন তো ছেড়ে দিতে পারে। তার প্রতি আমার অনেক বিশ্বাস ছিল। অনেকদিন সম্পর্ক ছিল। আচ্ছা। সেই সম্পর্ক থেকে সে যদি নির্দ্বিধায় চলে যায়, সে যদি আমাকে খারাপ কথা বলে বেরিয়ে যায়, তো সেখানে আর কিছু বলার নেই। ও ওর মতন থাক, আমি আমার মতন আছি। তো হুম। এইভাবে চলুক না। ওই জিনিসটা আর হবে না কোনোদিন, কারো আর খাওয়া হবে না। কবজি ডুবি আর কেউ খেতে পারবে। তাহলে যারা সহকর্মী আছে শুনছে, হ্যাঁ, এই জিনিসগুলো যখন শুনবে তারা কিন্তু একদম। বলবে ফ্রিতে খাইয়ে মানে একদিন সে কেউ বললে আমি খাইয়ে দেবো, কোনো ব্যাপার না। এসব ওটা নিয়ে কোনো। আর এই যে টি-শার্টটা পরছি, হ্যাঁ, এই টি-শার্টটা আমার সবথেকে আদরের প্রিয় ছাত্রী। ছাত্রী বলব না, আমার ছাত্রী হতে পারে, ভাগ্নিও হতে পারে। খুব স্নেহের ভালোবাসার একজন। আমার পল্লবী আমাকে করেছে। আচ্ছা। লোগোটা কি সুন্দর ডিজাইন করেছে নিজের হাতে। আচ্ছা, পল্লবী মানে হচ্ছে পল্লবী পল্লবী ঢালি। ঢালি। যে এখন সবচেয়ে মানে সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। পল্লবী মানে হচ্ছে পল্লবী ঢালি, যার এপিসোড আপনারা অলরেডি দেখে নিয়েছেন। দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্ট চ্যানেলে যারা দেখেননি এখনো সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিন। পল্লবীর স্কেচ, পল্লবীর ড্রইং, পল্লবীর মানে মাটির জিনিস দিয়ে মানে মাটি দিয়ে সমস্ত জিনিস বানানোর যে মানে আর্ট, সেটা এখন সবাই সেটার ফ্যান। যারা এখনো পল্লবীর এপিসোডটা দেখেননি দ্য স্টোরি বিহাইন্ড এর পডকাস্টে যে ও এসেছিল আমাদের সাথে ওর জীবনের যে ঘটনাগুলো শেয়ার করেছিল। তো সেই লিঙ্কটা আমরা আই বাটনে দিয়ে রাখলাম। সেখানে আপনারা ক্লিক করবেন তো ওর এপিসোডটা পুরোটা আপনারা দেখতে পাবেন। আপনাকে আরেকটা কোয়েশ্চেন আমার করার আছে। সেটা হচ্ছে যে মানে আপনি তো এই কাজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, কাজ করছেন। এবার ধরুন যারা সাধারণ মানুষ আছে, আজকে আপনার এই স্টোরিটা শুনে, এই ঘটনাগুলো শুনে তারাও ইন্সপায়ার্ড হচ্ছে। তো তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার এই জার্নির অংশী হতে চায়, তাহলে তারা কিভাবে মানে আপনার সাথে কনট্যাক্ট করবে? আপনি যদি একটু দর্শককে বলে দেন। হ্যাঁ, আমাদের আমি নাম্বারও দিয়ে দেব হুম, এর মধ্যে। আর অবশ্যই যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজেও শ্রীকান্ত বদুক নামে ফেসবুক পেজ আছে। সেখানে গিয়েও আমার নাম্বার সংগ্রহ করতে পারেন। আপনাদের যদি ভালো লাগে বাচ্চাদের সাথে বা বাচ্চাদের সময় কাটাতে, বাচ্চাদের সাথে করতে, কোনো কিছু অনুষ্ঠান যদি করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। নাম্বার দেয়া হবে। তো স্যার বলেই দিলেন যে স্যারের সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন। আমি স্যারের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা যদি মনে করেন যে স্যারের এই মহান কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা কোনো রকম কোনো হেল্প করতে চাইছেন, কোনো সহযোগিতা করতে চাইছেন, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সেটা আপনারা করতে পারবেন। আমি নাম্বার দিয়ে দেব। আপনারা কথা বলে নেবেন। ডিটেইলসে স্যার আপনাদের সবটা বুঝিয়ে দেবে। স্যার এর সাথে আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে আপনি এই কাজটা যে করছেন, এবার দেখুন এতগুলো কাজ, এত অর্গানাইজেশনের সাথে কাজ, এত মানুষের জন্য কাজ। তো আপনারা কি গভর্নমেন্টের থেকে কোনো মানে হেল্প পান? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো। ব্যাপারটা হচ্ছে কি, এটা জানারও দরকার দর্শকদের। হুম, গভর্নমেন্ট থেকে এখনো পর্যন্ত আমরা ২ বার পেয়েছিলাম স্বাস্থ্য দপ্তর থেকে। যেহেতু আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি, হুম, হুম, সেক্ষেত্রে আমাদেরকে ২ বার দিয়েছিল। একবার ৳১০,০০০, হুম। একবার ৳১৫,০০০। এতে কিন্তু জলও গরম হয় না। তো সেক্ষেত্রে কি হয়, এই সামান্য টাকা নিয়ে আমরা আশাও করি না যে গভর্নমেন্ট থেকে ফান্ড পাবো, আমরা সমাজসেবা করব।
কিন্তু এটা আশাও করি না। তবে আমাদের মধ্যে যেভাবে চলছে হুম। সেভাবে চললে আমার মনে হয় অনেকটা বেটার। কারণ এরকম সোশ্যাল ওয়ার্করা যদি না থাকতো হুম। গভর্নমেন্ট কখনো চলতে পারে না। এই সোশ্যাল ওয়ার্ক কিন্তু আছে বলে বড়, বড় কাজ করতে পারে সোশ্যাল ওয়ার্করা। নিজের টাকার পকেট থেকে টাকা দিয়ে। অনেক সংগঠন আছে কি এখনো কোনো টাকাই পায় না। হুম। যেমন সুন্দরবন আইলা হলে বা আমপান হচ্ছে, ঝড় হচ্ছে, কত খাবার যাচ্ছে। কারা দিচ্ছে? গভর্নমেন্ট কতটা দিচ্ছে? সবই সোশ্যাল ওয়ার্কটা। তো প্রত্যেকটা সোশ্যাল ওয়ার্ক বন্ধুদের আ আমি সেলুট জানাই। কারণ নিঃস্বার্থভাবে যারা কাজ করে তাদের মতন কেউ হতে পারে না। একজন দেখবেন বলাটা ঠিক হবে কিনা জানি না। অনেক বড়, বড় স্টেজে আমিও গেছি। বিশিষ্ট সমাজসেবী কোনো এক নেতাকে বলা হচ্ছে। আরে ভাই ও কত কাজ করেছে, বিশিষ্ট সমাজসেবী হয়ে গেল। যদি বিশিষ্ট সমাজসেবী হয় যারা মাঠে নেমে কাজ করে, সোশ্যাল ওয়ার্ক করে তারাই হচ্ছে বিশিষ্ট সমাজসেবী। আদার্স একদমই কেউ তাই। নয়। যারা রাজনীতি করে তারা কখনো বিশিষ্ট সমাজসেবী হয় না। তারা পকেটে ঢোকানোর জন্য ব্যস্ত থাকে। তো এটা যদি কারো খারাপ লাগে ক্ষমা করবেন। এটা মানে ধ্রুব সত্যি। এবার এটার জন্য যেটা হয় যারা জেনুইনলি কাজ করে তাদের নাম অনেকটা বদনাম হয়। মানে ধরুন একদম যদি 100 এর মধ্যে 5% মানুষ যদি জেনুইনলি করে তো 95% আছে এদের যা জানি এটা আমি নিজে প্রমাণিত আছি। তো যারা কাজ করবে তারা দুর্নাম ভাগীদারি হবে। তাদের উপরে অনেক কিছু চাপ থাকে। এটা সেভাবে আমরা চলতে হয়। কিছু করার নেই। সবকিছু নিয়ে চলতে হবে। তো স্যার আজকে আমাদের এখানে আসলেন। আর আমি একবার বলাতে যে স্যার আসতে রাজি হয়েছেন সেটা সত্যি আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। আর আমরা সত্যিই ধন্য যে এরকম মানুষকে আমরা পেয়েছি আজকে আমাদের মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। যদি ইন ফিউচার ডাকি তাহলে আবার আসবেন। অবশ্যই আসবো। আমার না আসার কোনো কারণ নেই। আমি তো চাইছি আরো ভালো কিছু করি আপনাদের সাথে। আরো একদম, আরো দূরে এগোতে পারি কিনা সেটাও দেখতে হবে। একদমই। শুধু সোশ্যাল ওয়ার্ক না, সবকিছু কাজ আমরা নিয়ে এগোতে পারি কিনা সেটাও দেখব। চেষ্টা করব সবসময়। আর খুব ভালো লাগলো স্টুডিও এসে। সকলের সাথে পরিচয় হলো। আমার পিছন দিকে যারা আছেন ক্যামেরাম্যান দাদাদের নামটা ঠিক বলতে পারব না। সত্যি খুব ভালো ক্যামেরাম্যান দাদারা। আচ্ছা, আমি অসাধারণ এভাবে দিদিকে সাপোর্ট করুন। এভাবে তোমরা থাকো দিদির পাশে। এটাই বলব। আর দাদার কথা তো বলব না। তার আগে তো থাকতেই হবে। বাস থাকতেই হবে। হুম। আচ্ছা আমার ২ টো ভাই আছে। একটা হচ্ছে সায়ন আর একটা হচ্ছে সোমনাথ। যারা সবসময় প্রতিনিয়ত আমরা যখনই কোনো কাজ কিছু শুরু করি বা কিছু করি ওরা অলওয়েজ আমাদেরকে সাপোর্ট দেয়। অলওয়েজ। মানে ওদের সাপোর্ট আমি কি বলবো? মানে ওদের সাপোর্ট ছাড়া আমরা হয়তো আজকে এই জায়গাটায় বসতে পারতাম না। ওরা যদি না এগিয়ে আসতো, না যদি ওরা এগ্রি করতো যে না করো আমরা আছি, সেটা হয়তো আমরা করতে পারতাম না। তো ওরা আজকে ক্যামেরার পেছনে আছে। ওরা ক্যামেরার পেছনে আছে বলে আমি ক্যামেরার সামনে বসতে পারছি। তো থ্যাংক ইউ ওদেরকেও। আর দর্শকদের উদ্দেশ্যে বলব যে আমাদেরকে সাপোর্ট করুন। আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার পথে আরো বেশি আমাদেরকে সাপোর্ট দিন যাতে আমরা আরো অনেক দূর যেতে পারি। আরো অনেক এরকম মানুষকে নিয়ে আসতে পারি যাদের আ লড়াইয়ের গল্প আপনাদেরকে শোনাতে পারি। যাদের লড়াইয়ের গল্প শুনলে আরো ৫ টা মানুষ ইন্সপায়ার্ড হয়। তো সেরকম মানুষকে যাতে আমরা আনতে পারি। আর আরেকটা কথা আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের দ্য স্টোরি বিহাইন্ড এর মেইন উদ্দেশ্য হচ্ছে যে এরকম মানুষদেরকে নিয়ে আসা এখানে যাদের জীবনের আজকে তারা প্রতিষ্ঠিত। কিন্তু তাদের পেছনের যে গল্পটা, আজকে তারা প্রতিষ্ঠিত তো একদিনে হয়নি। তাদের জীবনের অনেক লড়াই আছে, অনেক ঘটনা আছে। তো তার পরিপ্রেক্ষিতে তারা আজকে একটা জায়গায় পৌঁছেছে। তো সেই ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। দর্শকদের উদ্দেশ্যে বলব যে যদি আপনাদের মধ্যে থেকে কেউ এরকম মনে করেন যে আপনার ঘটনাটাও আর ৫ টা মানুষকে ইন্সপায়ার্ড করতে পারবে বা আর ৫ টা মানুষের কাছে পৌঁছালে তাদের উপকার হবে বা তাদের কোনো কাজ করার ইন্সপিরেশন আসবে। তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকেও আমাদের চ্যানেলে নিয়ে আসার। আপনাদের স্টোরিটাকে দর্শকের সামনে তুলে ধরার। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের Instagram, Facebook পেজকে ফলো করুন। আমাদের এপিসোডগুলোকে আমাদের শর্টসগুলোকে শেয়ার করুন যাতে আর ৫ টা মানুষের কাছে পৌঁছায়। আর আপনারাও যদি আমাদের সাথে কাজ করতে চান, আমাদের এখানে আসতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের এপিসোড আমরা এইখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো মানুষের জীবনের লড়াইয়ের ঘটনা নিয়ে। আর স্যার যেরকম বললেন দর্শকের সামনে কিন্তু স্যার কথা দিলেন যে আমাদের যদি আবার ডাকি স্যার কিন্তু আসবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ।
যে আবার আমি আবার পাই আপনাকে। অবশ্যই পাবেন। আর এখানে এসেও সত্যি আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মুগ্ধ। পরবর্তীকালে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।